আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় লিসনার, আমি আবারও আপনাদের মাঝে আরো একটি ভয়ঙ্কর কাহিনী নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই কাহিনীটি আপনাদের মনে এক অন্যরকম ভয় শিহরণ জাগাবে এবং আপনাদেরকে এক অন্য ভয়ের জগতে নিয়ে যেতে পারবে। তো প্রিয় লিসনার, আপনারা যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন, আশা করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে আমার পাশে থাকবেন। আর ছোট্ট একটা অনুরোধ রাখবো আপনাদের কাছে, যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথা থেকে শুনছেন এটাও জানাতে ভুলবেন না। তো আর কথা বাড়াবো না, আপনাদেরকে ঘটনায় নিয়ে যাই। আজকে আপনাদের মাঝে আমি যেই কাহিনীটি শেয়ার করব, এই কাহিনীটি শেয়ার করেছিলেন মোহাম্মদ শাওন ইসলাম ভাই। ওনার বাড়ি যশোরের কোনো একটা জায়গায়। সঙ্গত কারণে উনি ওনার স্পেসিফিক লোকেশন শেয়ার করেনি, তবে যশোরের প্রত্যন্ত কোনো একটি গ্রামে। আর উনি পড়াশোনা করতেন ঢাকায়। ঢাকায় পড়াশোনা করার সুবাদে ওনার ঢাকায় থাকা হতো। আর একদিন ওনার ভার্সিটি বন্ধ হয়, আর এই কারণে উনি চিন্তা করেন বাড়িতে যাবেন। তো যে চিন্তা সেই কাজ। ওনার চিন্তা মোতাবেক গিয়ে বাসের একটা টিকিট কাটলেন এবং বাসে করে উনি যশোরের উদ্দেশ্যে রওনা শুরু করলেন। এরপরে বাস চলতে চলতে ওনাকে যশোরের একটা স্টেশনে নামিয়ে দিল। ওখান থেকে উনি একটা মোটরসাইকেল যুগে ওনাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটা গ্রাম, ওইখান থেকে আবার ভ্যানে করে ওনাদের গ্রামে যেতে হবে। ওই জায়গা পর্যন্ত যায়। ওই জায়গায় যাওয়ার পরে শুরু হয় তুমুল বৃষ্টি। অনেক বৃষ্টির কারণে সামনে আগানো আর কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, কারণ সেই মুহূর্তে ভ্যান চালক যারা ছিল তারা সবাই ভ্যান গাড়ি ছেড়ে স্থানীয় ওই আশেপাশে চায়ের দোকানগুলোর মধ্যে ঢুকে আশ্রয় নিয়েছিল। তো উনিও দৌড়ে গিয়ে একটা চায়ের দোকানের ভিতরে বসলেন। চায়ের দোকানের লম্বা লম্বা টুল পাতা ছিল, সেই টুলের একটা জায়গায় বসে মাথার চুলের পানিগুলা ঝাড়তে ঝাড়তে কানের হেডফোনটা একটু সরে গেল। উনি আবার কানে হেডফোন দিয়ে পুরোনো ভূত এফএম এর কোনো গল্প শুনছিলেন। তো সেই সময় চায়ের দোকানের এক কোণা থেকে একটা বৃদ্ধ লোক ওনাকে ঘর ঘরে একটা কণ্ঠে বলে উঠলো, বাজানের বাড়ি কই, কোন গ্রামে যাইবা? তখন শাওন ভাই ওনার গ্রামের নাম বললো আর টুকটাক কিছু কথাবার্তা ওনার সাথে হতে শুরু করলো। তখন বৃদ্ধ লোকটা শাওন ভাইকে বলতেছে, কানে এটা কি দিছো বাজান, আর এটা দিয়ে কি শুনতাছ? তখন শাওন ভাই ওনাকে বললো যে, কাকা ভূতের গল্প শুনতাছি, একটা রেডিও চ্যানেলে ভূতের গল্প শোনানো হতো, সেই ভূতের গল্প শুনতাছি। শাওন ভাইয়ের মুখে বৃদ্ধ চাচা এই কথা শোনার পরে উনি কিছুটা কোষ গল্পে মেতে উঠলেন। অনেক ধরনের এরকম ভৌতিক ঘটনা নিয়েই টুকটাক কথাবার্তা হলো। কথাবার্তা বলার একটা পর্যায়ে বৃদ্ধ লোক বলে, বাবা রে, আজকালকার মানুষটা এই সমস্ত বিষয়ে মজা ঠাট্টা করে। তুমি এই সমস্ত শুনতাছো, এখন তোমার কাছে এগুলা বিশ্বাস লাগে? তোমরা যেন এগুলাকে বিশ্বাস করো? আজকালকার মানুষ তো এগুলা বিশ্বাস করে না, হাসি ঠাট্টা করে। চাচার মুখে এই কথা শুনে শাওন ভাই জিজ্ঞেস করলো, কেন চাচা, আপনার সাথে কি কখনো এই ধরনের ঘটনা ঘটছিল? শাওন ভাইয়ের মুখে এই কথা শুনে চাচা কিছুটা ভারাক্রান্ত মনে একটু গম্ভীর গলায় বলে উঠলো, আমার সাথে ঘটে নাই রে বাপ, আমার বাপের লগে এই ঘটনা ঘটছিল। একটা খারাপ পিশাচের কারণে, একটা গভীর চিনের কারণে আমার বাপটারে মরতে হয়েছিল অকালে। চাচার মুখে এই কথা শোনার পরে শাওন ভাইয়ের মনে তো বেশ কৌতূহল জাগ্রত হলো। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, এখন বাইরে যাওয়ারও সম্ভাবনা নাই। আর এখন বাইরে গেল গাড়ি পাওয়া যাবে না। এই কারণে শাওন ভাই চাচাকে বেশ জোরাজুরি করতে লাগলো এই ঘটনাটা বলার জন্য। চাচা তখন কিছুটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলো সেই ঘটনা। এই ঘটনা যখন ঘটে তখন আমার বয়স আনুমানিক 14 কি 15 বছর। আমার আব্বাই তখন কৃষিকাজ করতো। আমিও আমার আব্বার লগে মাঝে মাঝে হাত লাগাইতাম তার কামে কাজে। আমার আব্বাই মাঝে মাঝে আমার ফসলের মাঠে লুয়ে যেত। বইলে রাখা ভালো, আমাদের গ্রামটা একটা মাঠের মাঝে, ফসলি মাঠ চারিদিকে, আর আমাদের ছোট্ট গ্রামটা সেই মাঠের মাঝে মনে হয় একটা ছবি আইকা রাখছে। আর মাঠটারে দুই ভাগে ভাগ করে মাঠের বুকের মাঝখান দিয়ে একটা কাঁচা সরু মাটির রাস্তা, দুইটা গ্রামের মাঝখানে ফেললা এই বাজারে লাগছে। যাই হোক, একদিন আমি আর আমার আব্বাই ধানের জমিন দেখতে গেলাম। ধানের জমিনের কাছে যাওয়ার পর আমার বাপে আমার কইলো কি বাড়ির থেকে লবণ নিয়ে আসতে। আমি আমার বাপের কথা মোতাবেক বাড়িতে রওনা দিলাম। বইলে রাখুন ভালো যে আমারও যে জমিনটা দেখতে গেছিলাম, বাড়ি থেকে এই জমিনটা অনেকটা দূরে। তো আমি বাড়ির উদ্দেশ্যে হাঁটতাছি। ধান খেতের চিকন চিকন আইল ধরে আঁকা বাঁকা মেঠো পথের মতো চিকন চিকন আইল দিয়ে হাঁটতে অনেকটা সময় লেগে যায়। বাড়িতে তখন পৌঁছালাম সময় আনুমানিক বিকাল 5টা। আকাশটা তখন মেঘলাচ্ছন্ন হওয়ার কারণে এই 5টার সময় চতুর্দিক অন্ধকার নেমে আসছে। এরপর বাড়িতে আইসা বোল ভর্তি করে লবণ নিলাম। এরপর লবণের বোল মাথায় নিয়ে রওনা শুরু করলাম। যদিও বা তখন
মেঘলাচ্ছন্ন আকাশ, কিন্তু আশেপাশে মোটামুটি ভালোই অন্ধকার হয়ে আসছে মেঘের কারণে। তো আমি চিন্তা করলাম ওই দিন রাতের বেলা তো আর কাজ করব না, এই কারণে হারিকেনের আলো নিলাম না। আবার আমাদের ধানের ঘরের ওইখানে ছোট্ট একটা হারিকেনের ব্যবস্থা আছে, যদি আমরা রাতের বেলা কাজ করি তাহলে ওই ঘরের ওই হারিকেন নিয়ে আমরা রাতের বেলা ওই ধান খেতে কাজ করতাম। যাই হোক, আমি ধান খেতে পৌঁছানোর আগে আগেই চতুর্পাশ একদম অন্ধকার ঘনিয়ে আসলো। আর এই কারণে আমি তখন ধান ক্ষেতের আইল বাদ দিয়ে ধান ক্ষেতের মাঝখান দিয়ে সোজাসুজি হাঁটা শুরু করলাম। কেননা ধান ক্ষেতের আইল দিয়ে হাঁটতে গেলে অনেক দীর্ঘ সময় লেগে যাবে, এই কারণে ধান ক্ষেতের মাঝখান দিয়ে চলে গেলাম শর্টকাটে। তো আমি যখন ধান ক্ষেতের জমিনের কাছে গেলাম তখন আমি আমার আব্বাকে কোথাও আশেপাশে দেখতে পেলাম না। এই কারণে আমি জোরে জোরে চিৎকার করতে শুরু করলাম, আব্বা আব্বা বলে। আমার এই ডাকের প্রতি উত্তরে আব্বা ধীরে কণ্ঠে গুঙ্গানির মতো উত্তর নিলেন, কিন্তু এই উত্তরটা আসছিল আমাদের জমিনের বাঁ দিকে 3-4টা জমিনের পরে, ওইখান থেকে। প্রথমে আমি চিন্তা করলাম ভুল জমিতে চলে আসলাম নাকি। তারপরে আমি আশেপাশে দেখতে শুরু করলাম, কেননা আমাদের জমিনের পাশে ছোট্ট একটি কুড়ের ঘর বানানো ছিল, এই কারণে আমাদের জমিনটা সকলের জমিনের আগেই চেনা যেত। তো এইটা ভাবতে ভাবতে হঠাৎ চিন্তা করলাম আব্বা কোথা থেকে তাহলে শব্দ করছে। এই চিন্তা করতে করতে আমি আবার আব্বা আব্বা বলে ডাকতে শুরু করলাম। তখন আব্বা আবার হালকা গোঙানোর কণ্ঠে সাড়া দিলেন। তখন দেখলাম আমাদের এলাকার বিশ্বজিৎ কাকার জমিন থেকে এরকম শব্দ ভেসে আসছে। তখন আমি ওইদিকে রওনা শুরু করলাম শব্দের উৎস ধরে, হাঁটতে শুরু করলাম আর ডাকতে শুরু করলাম আমার আব্বাকে, কিন্তু এখন আর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আর এমতো অবস্থা আমার মনে তখন অজানা ভয় বাসা বাঁধতে শুরু করলো। আর এই ভয়ের কারণে আমার তখন মনে পড়ে গেল বিশ্বজিৎ কাকার লাশ পোড়ানোর কথা। উনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন, আর উনি মারা গেছেন আজ থেকে অল্প কিছুদিন আগে, আর আমি তাকে দাহ কার্য করতে দেখেছি। এই ধরনের কথা মনে হতে আমার মনের ভিতর অজানা ভয় বাসা বাঁধতে শুরু করলো। আমি তখন মাথা থেকে লবণের বোলটা মাটিতে রেখে সামনের কাকার জমির উদ্দেশ্যে দৌড় লাগাতে শুরু করলাম। আমি যখনই এক দৌড়ে কাকার জমির পাশে গিয়ে দাঁড়িয়েছি তখনই ফিক ফিক করে কিছুটা হাসির শব্দ ভেসে আসলো আমার কানে। হাসিটা পুরুষ নাকি মহিলার এটা আমি বুঝতে পারলাম না। একদমই নিস্তব্ধ পরিবেশে এই ফিসফেসে হাসিটা আমার শরীরটা একদম হিম হয়ে গেল। আমি তারপর বহু কষ্টে সাহস বুকে জমিয়ে ওইখান থেকে দিক বেদিক দিশেহারা হয়ে দৌড় দেই। ধানের জমির এই কাদার মাঝখান দিয়ে আমি যে কতক্ষণ দৌড়িয়েছি এটা আমি বলতে পারবো না। হঠাৎই আমি কোনো একটা কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই। মনে মনে চিন্তা করলাম হয়তোবা জমির সীমানার সাথে হোঁচট খেয়েছি। পড়া থেকে উঠে যখনই আমি আবার দৌড় দিতে যাব তখনই হালকা গোঙানোর শব্দে পিছন দিকে তাকিয়ে দেখি কি আমার আব্বার মুখের অবয়বের মতো দেখা যাচ্ছে। এরপর আমি ভালো করে লক্ষ্য করতেই দেখি আমার আব্বার শরীরের অর্ধেকটা মাটির নিচে পোতা, অর্থাৎ কোমরের অবধি মাটির নিচে পুঁতে রাখা। আর এমন দৃশ্য দেখে আমি চিল্লাতে চিল্লাতে বেহুশ হয়ে যাই। এরপরে আমি চোখ খুলতেই দেখি আমি আমার বাড়ির বারান্দার চোখের উপরে শুয়ে আছি, আর আমার আব্বা নিচে শুয়ে আছে। আর আমাদের আশেপাশে বসে আছে আমার মা, দাদি, আর আমাদের আশেপাশে প্রতিবেশী কয়েকজন। আর আমার বোন আমার আব্বার পা টিপে দিচ্ছে। সময়টা তখন ছিল দুপুরের টাইম। আর এটা দেখে আমি বুঝতে পারলাম আমি লম্বা একটা সময় অজ্ঞান ছিলাম। আমার সারা শরীর তখন ব্যথায় টনটন করছিল, সাথে গায়ে হালকা জ্বরও ছিল। আর আব্বার শরীরেও নাকি সারা রাত প্রচন্ড জ্বর ছিল। এরপরে কিছুটা স্বাভাবিক হলে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আবার এসে বারান্দায় বসার পরে বাড়ির সকলে আমাদেরকে জিজ্ঞেস করতে লাগলো আমাদের সাথে কাল রাতে ধান ক্ষেতের মাঝে কি ঘটেছিল। আমার আব্বা এর মধ্যে অনেকটা সুস্থ হয়ে গেছিলেন, এই কারণে আমার আব্বাই ভয়ার্ত কণ্ঠে তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করলেন। আমি যখন ছেলের লবণ আনতে বাড়িতে পাঠাই এর ঠিক মিনিট 30 পরে বিশ্বজিতের জমিন থেকে ডাক ভেসে আসলো। আমরা প্রায় একে অপরের সাথে এইভাবে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতাম, যেহেতু আমাদের জমিনটা পাশাপাশি ছিল। এই কারণে বিশ্বজিৎ আমাকে ডেকে ডেকে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতো। তো ওই দিনও বিশ্বজিৎ আমাকে ডাক দিল। তো আমার মনে কিছুটা টেনশন ছিল, কারণ আমার জমিতে লোনা পোকা লাগছে। এই কারণে আমার মনে চিন্তা থাকার কারণে আমার অন্য কোনো বিষয়ই মাথায় এরকম কাজ করছিল না। আমিও বিশ্বজিতের সাথে চিল্লিয়ে কথা বলতে শুরু করলাম। আমি একদম বেমালুম ভুলে গেলাম যে গত কিছুদিন আগে বিশ্বজিৎ মারা গেছে। তো এইভাবে কথা চলতে লাগলো আমাদের মাঝে। একটা পর্যায়ে আমি কথার ফাঁকে বলে উঠলাম, বিশ্বজিৎ রে, আমার জমিনে পোকা লাগছে রে। আমার মুখ থেকে এই কথা বলার পরেই বিশ্বজিৎ হঠাৎ বলে উঠলো, কই দেখি। আর এই কথাটা ভেসে আসলো ঠিক আমার পিছন থেকে। পিছন থেকে যখনই এই শব্দ ভেসে আসলো তখন আমি পিছন দিকে তাকিয়ে যখনই বিশ্বজিতের মুখের দিকে তাকাইছি তখনই আমার হঠাৎ মনে পড়ে গেল বিশ্বজিৎ না মারা গেছে। আর এইটা মনে পড়তে আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠলো। আমার মনে তখন
ভয় বাসা বাঁধতে শুরু করলো। আমি যখন প্রথম ওর দিকে তাকাই তখন কিন্তু ওর চোখ মুখ স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎই যেন মনে হলো ও বুঝতে পেরে গেছে যে আমার সবকিছু মনে পড়ে গেছে। আর তখনই দুই ঠোঁট দুই দিকে প্রসারিত করে শব্দ ছাড়া এক বিকৃত হাসি দিতে শুরু করলো। এই হাসি দেখে আমার শির দ্বারা দিয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, সারা শরীর জমে হিম হয়ে গেল। এর ফলে বিশ্বজিৎ আবার সেই উঁচু গলায় আমার দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলে উঠলো, কই দেখি কেমন পোকা লাগলো তোর ধানে। কণ্ঠ শুনে আমার ভয় তখন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এই দেখে তার চোখ দুইটা লাল টকটকে করে আমার দিকে তাকিয়ে রইল। আমি তখন বুঝে গেলাম আজকে আমার সাথে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। এই কারণে আশেপাশে থাকা জমির মানুষদেরকে আমি ডাকতে শুরু করলাম, কিন্তু একই আমার গলা থেকে যেন কোনো স্বরই বের হচ্ছিল না। আমি আবার যখনই তাদেরকে উদ্দেশ্য করে ডাক দিতে যাব তখনই বিশ্বজিৎ আমার উপরে ঝাঁপিয়ে পড়লো, আমাকে ধান ক্ষেতের কাদার সাথে ঠেসে ধরলো। অনেকক্ষণ এভাবে আমাদের মাঝে ধস্তাধস্তি হয়েছে। কতক্ষণ ধস্তাধস্তি হয়েছে এটা সঠিক বলা যায় না। এরপরে আমার মাথাটার মধ্যে খুব জোরে একটা আঘাত লাগার পরে আমার সাথে এরপর কি ঘটেছে আমার আর কোনো কিছুই মনে নাই। এরপরে আবার হঠাৎ আমার সাথে কারো এক ধাক্কার অনুভব হয়ে আমার জ্ঞান ফিরে আসলো। আর তখনই আমি অনুভব করলাম আমার কোমর পর্যন্ত মাটিতে গেড়ে রাখা। আর আমাকে এই অবস্থায় দেখে আমার পোলা তখন চিল্লানি দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর তার এই চিল্লানির সুরে আশেপাশে থেকে যারা জমিতে কাজ করছিল তারাও চিৎকার দিয়ে জিজ্ঞেস করলো, কে রে, কে চিল্লানি দিল। আমি তখন অনেক কষ্টে তাদের এই চিল্লানির জবাব দিলাম। তখন আমার চিল্লানি শুনে তাদের কাছ থেকে একজন লোক আমার কাছে এসে আমাদের এই অবস্থা দেখে তারপরে আরো আশেপাশের লোকজন জড়ো করে আমাদেরকে দৌড়াদৌড়ি করে বাড়িতে নিয়ে আসে। এই পর্যন্ত বলে আব্বা থামলো। আব্বার কথা শুনে আমি বেশ কিছুটা অবাক হলাম, কেননা আমি অনেকটা দূর দৌড়ে গিয়েছিলাম। আর এরপরে মূলত আমার সাথে বাবার সাথে ধাক্কা লাগলো, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারলাম না আবার কি করে আমাদের জমি থেকে আমাদেরকে উদ্ধার করলো। এটা আমার মাথায় কোনোভাবেই ঢুকলো না। যাই হোক, এরপরে আমরা 7-8 দিন পর্যন্ত আর ধান ক্ষেতের আশেপাশেও যাইনি। একদিন অবশ্য আমাদের শরীর অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো এর মাঝে আব্বা একদিন বাজারে গেছে বিকালে। তো বিকালে যখন বাজারে গেছে তখন বৃষ্টি শুরু হয়, ঝুম বৃষ্টি। বৃষ্টি কোনোভাবেই থামছিল না। বৃষ্টি থামতে থামতে প্রায় সন্ধ্যার পর হয়ে গেছে। তখন অবশ্য ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখনো যদি রওনা না দেয় তাহলে আরো দেরি হয়ে গেলে, আরো বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে বাজারে আটকা পড়তে থাকবে। এই কারণে আব্বা আশেপাশের আরো দু একজন লোককে খুঁজছিল, কিন্তু কোনো মানুষেরই দেখা পাচ্ছিল না, বিশেষ করে আমাদের গ্রামের। আর যেহেতু কোনো মানুষ পাওয়া যাচ্ছিল না, এই কারণে আমার আব্বা একাই রওনা দিল। বাজার থেকে 2টা ছোট ছোট গ্রাম পাড়ি দেওয়ার পরে বিশাল বিস্তীর্ণ মাঠের বুক চিরে আমাদের এই রাস্তাটা বয়ে গেছে। আবার আমাদের বাড়ি থেকে বা আমাদের গ্রাম থেকে 1/2 কিলোমিটার আগে ওইখানে একটা শ্মশান আছে। যাই হোক, ওই দিন বৃষ্টির কারণে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আসছিল, আর এই কারণে আব্বা ধীরে ধীরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এইভাবে হাঁটতে হাঁটতে সেই শ্মশানের কাছে পৌঁছে গেল। আর শ্মশানের ঠিক সাথেই একটা মন্দির আছে। মন্দিরের একদিকে একটা বিশাল আকারের তেঁতুল গাছ আছে। সেই তেঁতুল গাছে হিন্দু গ্রামবাসীরা মানত করে ইটের টুকরো বেঁধে রেখে যায়। যাই হোক, এই শ্মশান আর নদীর পিছন দিক দিয়ে ছোট্ট একটা সরু নদী বয়ে গেছে। আর এই নদীটার ওপারে আবার বিস্তীর্ণ ফসলি মাঠ শুরু হয়। আব্বা যখন শ্মশানের কাছে গিয়ে পৌঁছায় তখন আব্বা লক্ষ্য করে কারা যেন ফিস ফিস করে হাসাহাসি করছে। ব্যাপারটা এমন, আব্বার কাছে মনে হলো যেন আব্বাকে দেখেই তারা ফিস ফিস করে হাসাহাসি করছে। আমার আব্বা বিষয়টা গুরুত্ব দিল না। আমার আব্বা মনে করলো হয়তোবা আশেপাশে শিয়াল বিচরণ করছে, আর শিয়াল মাঝে মাঝে নাকি এরকম শব্দ করে। এটা চিন্তা করে আব্বা আবার হাঁটা শুরু করলো। আর তখনই পিছন দিক থেকে আমার আব্বার নাম ধরে কে যেন ডেকে উঠলো, কি রহিম ভাই, বাজার নিয়ে যাইতেছো নাকি? বাজারের ভিতরে কি আছে, মাছ আছে নাকি? কণ্ঠটা আব্বার কাছে বেশ পরিচিত মনে হলো। আব্বার কাছে মনে হলো এটা বিশ্বজিৎ কাকার কণ্ঠ। আর এইটা যখন আব্বা বুঝতে পারলো তখন আব্বা বেশ ভয় পেল। ভয়ে ওইখান থেকে দৌড় শুরু করলো দোয়া পড়তে পড়তে, কিন্তু কিছুটা পথ আগাতেই বৃষ্টির কাদা মাটিতে আব্বা পিছলে পড়ে গেল। আর এরপরে পিছন দিক থেকে অনেক জোরে জোরে হাসির শব্দ ভেসে আসলো। আর আব্বার কাছে মনে হতে লাগলো আব্বা বোধ হয় আর বাড়িতে বেঁচে ফিরতে পারবে না, কেননা হঠাৎ একবার ডান দিক থেকে হাসির শব্দ ভেসে আসে, আবার কখনো বাম দিক থেকে হাসির শব্দ ভেসে আসে। আর এই হাসির সাথে অনেকের ফিস ফিস হাসির শব্দ। আবার শ্মশানের পিছন দিক থেকে হু হু করে শিয়ালের ডাক ভেসে আসছে। এমতো অবস্থায় আব্বার ভয়ে মনে হচ্ছিল প্রাণ পাখি ওইখানে বের হয়ে যাবে, কিন্তু মনে সাহস নিয়ে ওইখান থেকে উঠে আবার যখন দৌড় দিবেন তখনই আব্বা দেখতে পান বিশ্বজিৎ কাকা তার সামনে দাঁড়িয়ে আছে। আর
তার সাথে বেশ তীব্র পচা কটু একটা গন্ধ আমার আব্বার নাকে ভেসে আসে। এইটা দেখে আমার আব্বা দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে পিছন দিকে ঘুরে দৌড় শুরু করলো। কিছুটা দৌড়ে যাওয়ার পরে আমার আব্বা দেখলো যে যেখানে লাশ পোড়ানো শেষে যেই অবশিষ্ট অংশ ফেলানো হয়, অর্থাৎ শ্মশানের পিছনের দিকে যেই অবশিষ্ট অংশ ফেলানো হয়, আমার আব্বা সেইখানে চলে আসছে। আর ওইখানে গন্ধটাও আরো তীব্র আর কটু হয়ে ভেসে আসছে তার নাকে। আর ঠিক তখনই আবার বিশ্বজিৎ কাকার কণ্ঠ ভেসে আসলো আব্বার পিছন দিক থেকে, রহিম ভাই। এইরকম ভাবে ডাক দিয়ে মনে হলো আব্বার উপরে ঝাঁপিয়ে পড়লো আর আব্বাকে নিয়ে খালের পানিতে গড়িয়ে পড়লো। আর আল্লাহরই রহমত, এই সময় আবার গ্রামের কিছু লোকজন ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। আর তারা ওই সরু নদী অথবা খালি বলে ওই খালের দিক থেকে ঝপ ঝপ পানির ঝাপটাঝাপটির শব্দ শুনতে পায়। আর তখন তারা তাদের হাতের টর্চ লাইট মেরে দেখতে পায় একটা মানুষের মতো কোনো কিছু ওই পানিতে ঝাপটাঝাপটি করছে। তারা সকলে এই দৃশ্য দেখে দ্রুত ওইখানে 2-3 জন লোক গিয়ে দেখে যে আমার আব্বা ওইখানে, আব্বার দম প্রায় যায় অবস্থা। তখন তারা আমার আব্বাকে ধরাধরি করে উদ্ধার করে আর এরপরে উদ্ধার করে এনে রাস্তার সামনে বসালো। এরপর আব্বার অবস্থা একটু উন্নতি হলে তারা আব্বাকে ধরাধরি করে বাসায় নিয়ে এসে দিয়ে গেল। বাসায় আসার পর আব্বার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। আব্বার মুখে এই কথা শুনে বাড়ির সবাই তখন ভয়ে আর চিন্তায় অস্থির হয়ে উঠলো। আর এরপরে শুরু হলো আব্বার সেই ধুমঝড়। সারা রাত আব্বা জ্বরে ভুলভাল বকাবকি শুরু করলেন। পরের দিন সকালবেলা আমাদের গ্রামের ইমাম সাহেবের কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বলে। ইমাম সাহেব সব ঘটনা শুনে আমাদের বাড়িতে আসলেন। বাড়িতে এসে আব্বাকে ঝাড়ফুঁক করলেন, আমাকেও ঝাড়ফুঁক করলেন, কিছু পানি পড়াও দিয়ে গেলেন। আর যাওয়ার আগে বলে গেলেন রাতে নাকি উনি ওনার এক বন্ধুকে নিয়ে আসবে আমাদের বাড়িতে। ওনার বন্ধু একজন ইমাম সাহেব, পাশের গ্রামের এক মসজিদ ইমামতি করেন, আর ওনাকে নিয়ে রাতে আমাদের বাড়িতে আসবেন। এরপরে হুজুরের কথা মোতাবেক মাগরিবের পরেই উনি একজন লোক নিয়ে আসলেন, সাদা পাঞ্জাবি পরনে, মাথায় সাদা টুপি, হাতে একটা তসবি ঝুলানো। উনি নাকি এই সমস্ত জিনভূত চিকিৎসার ক্ষেত্রে খুবই পারদর্শী। আশেপাশে কয়েক গ্রামে নাকি ওনার অনেক নাম কাম এই বিষয়ে। যাই হোক, উনি আমাদের বাড়িতে আসলেন এবং আমার আব্বাকে একটা ঘরের ভিতর নিয়ে সেই ঘরের দরজা বন্ধ করে দিলেন। আর ওনাকে কোনো কিছু বলতে হয় নাই, কেননা উনি আমাদের ইমাম সাহেবের কাছ থেকে আগে সবকিছু জেনে নিয়েছিলেন। এইভাবে আব্বাকে বন্ধ ঘরের ভিতরে প্রায় 20 মিনিট যাবত কি যেন করলেন। তারপরে মিনিট 20 পরে আব্বা ও হুজুর দুইজনেই ওই ঘর থেকে বের হয়ে আসলেন। আর এরপরে হুজুর বের হয়ে আমাদেরকে সকলের উদ্দেশ্যে বললেন একটা খুব খারাপ জিনের নজর নাকি আমার আব্বার উপর পড়েছে। আর এই জিনটা নাকি আমাদের এই জমির পাশে একটা পুরনো গাছে থাকে। আমার আব্বা নাকি প্রায় মাসখানেক আগে পাশের জমির যেই আশেপাশের মালিকজন আছে বা অন্যান্য মানুষজন আছে তাদেরকে সাথে নিয়ে ওই গাছটা কেটে ফেলার পরামর্শ করছিলেন। আর এই পরামর্শটা করছেন ওই গাছের নিচে বসেই। আর এর ঠিক কিছুদিন পরেই নাকি ওই গাছটা কেটে ফেলা হয়। আর আমার আব্বা নিজেই নাকি ওই গাছটা কেটেছিলেন, অবশ্য আশেপাশের জমির লোকজনদেরকে সাথে নিয়ে। আর তারপর থেকেই নাকি ওই জিনটা আমার আব্বার উপর বেশ ক্ষিপ্ত হয়ে আছে। এরপর আমরা হুজুরকে জিজ্ঞেস করলাম তাহলে ওই জিনটা কেন বিশ্বজিৎ কাকার রূপ নিয়ে আমার আব্বার কাছে আসে, আর বিশ্বজিৎ কাকার মৃত্যুও কি এই জিনের কারণে হয়েছে নাকি। আমাদের মুখে প্রশ্ন শুনে হুজুর বলল যে আমার এখনো জানা অনেক কিছু বাকি, তবে এশারের নামাজের পরে এসে আমাদেরকে উনি যতটা সম্ভব জেনে আমাদের সকল কিছু জানাবেন। এই বলে ওনারা মসজিদের উদ্দেশ্যে রওনা করলেন। আব্বাকে নিয়ে দুই ইমাম সাহেব চলে গেল নামাজের উদ্দেশ্যে। আমরা তখন সবাই ঘরের বারান্দায় বসেছিলাম। আশেপাশে ঝিঝি পোকার ডাকও যেন থমকে গেছে। আমরা তখন বারান্দায় গুটিসুটি হয়ে এই বিষয় নিয়ে আলোচনা করছি। এর মাঝে হুজুর চলে গেছে, প্রায় মিনিট 10 হয়ে গেছে। আর এরপরেই আমরা লক্ষ্য করলাম আমাদের ঘরের চালের উপরে কি যেন খসখস করছে। আর এই শব্দের সাথে এক ফিক ফিক হাসিও ভেসে উঠলো। আমাদের বুকটা তখন কেঁপে উঠলো। এই নিস্তব্ধতার মাঝে এই ধরনের শব্দ আসলে ভয়ঙ্কর। এরই মাঝে আমরা হঠাৎ লক্ষ্য করলাম আমার বোন আমাদের আশেপাশে কোথাও নেই। আর বোনকে যখন খুঁজতে শুরু করলাম তখন আমার বোনের গলা শুনতে পেলাম আমাদের ঘরের চালের উপর থেকে। আর এরপরে আমরা দ্রুত বাইরে এসে চালের উপরে তাকিয়ে দেখি আমার বোন চালের উপরে বসে আছে আর আমাদের দিকে তাকিয়ে হাসছে। তার এই হাসি দেখে আমার সারা শরীরে ভয়ে কাঁপুনি ধরে গেল। আর আমার মা হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো। আর এদিকে আমার দাদি আমার বোনকে উদ্দেশ্য করে চাল থেকে নিচে আসতে বলতে লাগলো। এইভাবে অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পরে আমার বোন হঠাৎ উচ্চ স্বরে হাসতে শুরু করলো। আর এমন বিকট আর ভয়ঙ্কর হাসি দেখে
আমার মা তখন চিৎকার করে আর্তনাদ করে বলতে লাগলো, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। আমার মায়ের মুখে এই কথা শুনে আমার বোন তখন উচ্চ স্বরে হাসতে হাসতে একটা পুরুষালী কণ্ঠে বলতে লাগলো, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব, আমি রহিমকে মেরে তারপরে এখানেই বসতি গাড়বো। এর মধ্যে আমাদের ইমাম সাহেবরা ওনারা নামাজ শেষ করে বাড়ির কাছে চলে এসেছেন। আর যখনই ইমাম সাহেব বাড়ির মধ্যে প্রবেশ করে তখনই তাদেরকে আমার বোন দেখে ঘরের পেছন দিকে লাফ দেয়। এরপর আমরা সবাই তখন বাড়ির পিছন দিকে দৌড়িয়ে গিয়ে আমার বোনকে ধরে বাড়ির ভিতরে টেনে নিয়ে আসি। আমরা সবাই আমার বোনের সাথে কোনোভাবে পেরে উঠছিলাম না। বয়সে আমার ছোট এই বোনটা কিভাবে এত শক্তির অধিকার হলো আমি আজও বুঝি না। যাই হোক, এরপর আমার বোনকে বারান্দায় নিয়ে বসালে দুই হুজুর আমার বোনকে আরো শক্ত করে ধরে দোয়া দুরুদ পরে ফু দিতে শুরু করলো। একটা পর্যায়ে ঘর থেকে আমাদেরকে যে পানি পড়া দিছিল সেই পানি পড়াটা নিয়ে এসে আমার দাদি আমার বোনের শরীরে যখন ছিটিয়ে দিল তখনই আমার বোন জ্ঞান হারায়। এরপরে যখন আমার বোন জ্ঞান হারান তখন ওই যেই হুজুরকে ইমাম সাহেব নিয়ে আসছিল সেই হুজুর আমাদের সবাইকে ওইখান থেকে কিছুটা দূরে যেতে বলেন। এরপরে আমরা তার কথা মোতাবেক উঠানের মাঝে গিয়ে বসলাম। আর সেই হুজুর ঘরের বারান্দার সামনে বসে আমার বোনের উপরে ঝাড়ফুঁক শুরু করলো। ঝাড়ফুঁক করার একটা পর্যায়ে দেখলাম আমার বোন উঠে বসলো। আর তারপরে হুজুর আর আমার বোনের মধ্যে যেন কি কথা হতে শুরু করলো, কিন্তু কি কথা বলছে এটা আমরা শুনতে পাই নাই। এভাবে প্রায় মিনিট 10 কথা বললো। মিনিট 10 কথা বলার পর আমার বোন আবার বেহুশ হয়ে পড়ে গেল। এরপরে আমাদেরকে আবার হুজুর ডাকলেন। আর আমরা তখন ওইখানে গেলে আমাদেরকে বলল আমাদের বোনের বিপদ কেটে গেছে, আমাদের বোনের আর কোনো ভয় নেই। এরপরে হুজুর কিছুটা স্বস্তি নিয়ে বলতে লাগলো যে আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেছিলেন তার উত্তর আমি পেয়েছি। আপনারা জিজ্ঞেস করেছিলেন যে বিশ্বজিতের রূপ নিয়ে এই জিনটা কেন আসে, আর এই বিশ্বজিৎকেই কি এই জিনটা হত্যা করছে নাকি। আমি যতটুকু জানতে পারছি এই জিনটা বিশ্বজিৎকে হত্যা করে নাই, বিশ্বজিৎ এমনি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। আর জিনটা ওই বিশ্বজিতের রূপ নিয়ে কেন আসলো, কারণ ওই গাছ থেকে প্রায় বিশ্বজিৎকে আপনার আব্বাকে আর কয়েকজন লোককে দেখতো। তবে এই গাছটার কাছেই আপনাদের জমি হওয়ার কারণে আপনার বাবাকে আর এই বিশ্বজিৎকে জিনটা ভালো করে দেখছে। আর এই কারণেই আপনার আব্বার সামনে বিশ্বজিতের রূপ নিয়ে আসে। কেননা সদ্য মারা যাওয়া বিশ্বজিতের রূপ নিয়ে যদি আসে তাহলে আপনার আব্বাকে বেশি ভয় দেখাতে সক্ষম হবে। এই কারণে মূলত বিশ্বজিতের রূপ নিয়ে আসে। আর এই জিনটার প্রতিবারই নাকি আমার আব্বাকে মেরে ফেলার উদ্দেশ্যেই আক্রমণ করে, কিন্তু কোনো একটা কারণবশত প্রতিবার সে বিফলে যায়। হুজুর জানিয়েছে জিনটাকে নাকি হুজুর তার জিনদের মাধ্যমে কোনো একভাবে বন্দি করে ফেলেছে। হুজুর এটা আমাদেরকে বলেন হুজুর কিভাবে ওই জিনটাকে বন্দি করেছে। এরপরে ওই ইমাম সাহেব আর ওই হুজুর দুইজন আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এই বিষয়টা আমরা একদমই ভুলে গেছিলাম। এই ঘটনার 7 কি 8 মাস পরে আমার বাবা একদিন আবার জমিতে যায় ধান ক্ষেত দেখতে। আসরের নামাজের পরে ধান ক্ষেত দেখতে জমিতে যায়, কিন্তু এশার নামাজের সময় পার হয়ে গেছে, এখনো বাড়িতে ফিরে নাই। এই কারণে সবাই চিন্তিত হয়ে পড়ি। কেননা আব্বা ওই দিন কোনো কাজের উদ্দেশ্যে জমিতে যায়নি, শুধুমাত্র ক্ষেত দেখার উদ্দেশ্যেই জমিতে গেছিল। তাহলে কেন এত দেরি হচ্ছিল এই চিন্তা করে আমাদের মনে খুব ভয় হচ্ছিল। এই কারণে পাশের বাসার যেই চাচারা অবস্থিত ছিল আমার মা গিয়ে সেই চাচাদের কাছে সবকিছু বললেন। এরপরে আমার মা ওই চাচাদেরকে নিয়ে আমাদের জমির উদ্দেশ্যে রওনা শুরু করলেন। যখন আমরা এরকম 5-7 জন মানুষ রওনা দিলাম তখন আশপাশ থেকে আরো কয়েকজন মানুষ আমাদের সাথে রওনা দিলেন। তো আমরা সবাই মাঠের উদ্দেশ্যে রওনা করলাম। প্রায় 20 কি 25 মিনিট হেঁটে আমাদের জমিতে এসে পৌঁছালাম, কিন্তু জমিতে পৌঁছে কোথাও কাউকে দেখতে পেলাম না। তখন আমরা সকলে মিলে আমার আব্বার উদ্দেশ্যে ডাকাডাকি শুরু করলাম, কিন্তু কোথাও তো কেউ নাই, কোনো দিক থেকে কোনো সাড়া শব্দও নাই। এরপর আমরা সবাই আশেপাশে খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ আমাদের চোখ গেল ধান ক্ষেতের মাঝখানে। ধান ক্ষেতের মাঝখানে যেতেই চোখ পড়ল আমার আব্বার চেহারাটা। আমরা সকলেই দৌড়ে সেখানে গিয়ে দেখি আব্বার বুক অব্দি মাটির নিচে পুঁতে রাখা। এটা দেখে দিক বেদিক দিশেহারা হয়ে গেলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমাদের পাশের প্রতিবেশী এক চাচা আমার আব্বাকে ভালো করে দেখে বললেন আমার আব্বা আর জীবিত নাই। সবাই হাউমাউ করে কান্নাকাটি শুরু করলাম। আর এদিকে ওইখান থেকে কয়েকজন মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা করলো। এরপরে বেশ কিছুক্ষণ পর গ্রাম থেকে আরো অনেক মানুষ আমাদের জমির উদ্দেশ্যে দেখি দল বেঁধে রওনা করে আসছে।
এরপরে সবাই এসে আমার বাবার লাশটা সেই মাটির নিচ থেকে তুললো, আর এইভাবেই এই কালো অধ্যায়ের শেষ হলো। হুজুর তো বলেছিল তিনি ওই জিনটাকে বন্দি করছেন, কিন্তু তারপর আমার আব্বার এরকম পরিণতি কেন হলো আমরা এটা আজও কোনো উত্তর খুঁজে পাই নাই। এই কথা বলে চাচা ওনার ঘটনা শেষ করলেন। চাচার ঘটনা শেষ হতে আমি চাচার দিকে লক্ষ্য করে দেখলাম ওনার দু চোখ গড়িয়ে জলের ধারা প্রবাহমান হয়ে আছে। আজও উনি ওনার এই কথা মনে করে দুই চোখের জল ধরে রাখতে পারেন না। কেনই বা ওনার বাবার সাথে এটা ঘটলো ওনারা আজও জানতে পারেন না। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, আশা করব ঘটনাটি আপনাদেরকে ভয়ের এক অন্যরকম শিহরণ দিতে সক্ষম হয়েছে। যদি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর আপনাদের কাছেও যদি এমন ভয়ঙ্কর ভৌতিক কাহিনী থেকে থাকে তাহলে আমাদেরকে শেয়ার করতে পারবেন লিখে অথবা রেকর্ড করে horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায়। প্রিয় দর্শক, ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে সেই গ্রুপে জয়েন হয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। তো সকলের কাছে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো আজ এই পর্যন্তই থাক, আর কথা বাড়াবো না। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।